যেমন ভিখিরির জাত তেমন তাদের এই প্রধানমন্ত্রী না কেউ কি বললেন উপদলের প্রতি সেও সেরকম আর কি, সেরকম ভিখিরি নেতা, ভিখিরি জাতের। চিকেন স্টেক এখন আর নেক থাকবে না, ওটাকে আমরা কিছুটা রংপুর দখল করে ওই নেকটাকে আমরা বড় করে দেবো, ওদের চিন্তা নেই। রাজ্যে ইমিডিয়েটলি 355 ধারা জারি করা উচিত আমি বলছি। কেন্দ্র সরকার যদি পশ্চিমবঙ্গে 355 ধারা জারি না করেন ইমিডিয়েটলি, তাহলে কিন্তু আগামী দিনে আমি আপনাকে বলছি, আপনি যেটা বলছেন একদম ঠিক, সব হাতের বাইরে চলে যাবে। পশ্চিমবঙ্গের অবস্থা কতটা খারাপ, তসলিমা নাসরিন ভারতবর্ষে হায়দ্রাবাদে থাকতে পারে, দিল্লিতে থাকতে পারেন, বোম্বেতে থাকতে পারেন, ব্যাঙ্গালোরে থাকতে পারেন, চেন্নাইতে থাকতে পারেন, তসলিমা নাসরিন কেন কলকাতায় থাকতে পারেন না? এই যে তসলিমা নাসরিন কলকাতায় থাকতে পারে না, এটা প্রমাণ করে কলকাতা কিন্তু অলরেডি হিন্দু বাঙালিদের হাতের বাইরে চলে গেছে। যারা এখানে বৃদ্ধাশ্রমে বসে আছে, ছেলে মেয়েকে আমেরিকায় পাঠিয়ে বসে আছে, তাদের আমি বলছি আপনাদের বাড়ি দখল হলো বলে এইটুকু পুচকে দেশ একটা মানে মানে ফু দিলে উড়ে যায়, তাদের আবার 2 পয়সার জঙ্গি। এই তো এই এতদিন চুপচাপ ছিল, এই যে জামাতি জঙ্গি জেহাদি যারা আছে এতদিন চুপ ছিল, যে পিছনে মিলিটারি এসছে রংবাজি শুরু হয়ে গেছে। বাংলাদেশ থেকে টাকা লুট করছে ভারত কিভাবে? দেখুন, ও যেটা বলছে যে ভারত ওদের চাল দেবে, ডাল দেবে, বিদ্যুৎ দেবে, কিন্তু পয়সা যেন না নেয়। ওই পয়সা যে নিয়ে আসছে, এবার তোমরা যদি নিজেরা নিজেদের জিনিস না তৈরি করতে পারো তাহলে সেরকম লুট এখানে, তাহলে আগামীকাল ইয়ে করে দিন, এখানে ওই পিয়ারলেস হসপিটাল, তারপর ওই ফর্টিস অ্যাপেলোতে ওরা আসে দলে দলে, ফ্রি করে দিন বাংলাদেশিদের জন্য। একটা সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে তারা যদি পয়সা না দিতে চায় তাহলে তো বলতে হবে এটা ভিখিরি। তো ভিখিরিদের কাছ থেকে এখন পয়সা চাইলে ভিখিরি যদি বলে লুট করা হচ্ছে ভিখারিকে, অ্যাকচুয়ালি এটা যে ভিখিরি তার প্রমাণ আর কি। ওরা আলু নেবে, চাল নেবে, ডাল নেবে, বিদ্যুৎ নেবে, এখানে একটা ডাক্তার তৈরি করতে পারেনি 78 বছরে, এখানকার মেডিকেল সার্ভিস নেবে কিন্তু পয়সা দেবে না। পয়সা নিলে সেটা নাকি লুট করা হচ্ছে। তো বুঝতেই পারছেন বেসিক্যালি তো ভিখিরির জাত। তো এর থেকে মানে ভালো আর কি, যেমন ভিখিরির জাত তেমন তাদের এই প্রধানমন্ত্রী না কেউ কি বললেন উপদলের প্রতি, সেও সেরকম আর কি, সেরকম ভিখিরি নেতা, ভিখিরি জাতের। কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মুক্তিযুদ্ধের একজন বর্ষিয়ান নেতা, মানে একজন যোদ্ধা মুক্তিযুদ্ধের, তার গলায় জুতোর মালা পরানো হচ্ছে, এতখানি অপমান করা হচ্ছে, যিনি বাংলাদেশকে আজকের বাংলাদেশ করবার জন্য যার অবদান ছিল সেরকম একজন বৃদ্ধ মানুষকে। এবং এটা করছে হচ্ছে জেহাদিরা, বাংলাদেশে যে জেহাদি কট্টরপন্থীদের এখন রাজত্ব চলছে তারাই এই কাণ্ড করছে। কি বলবেন, ভয়ঙ্কর অবস্থা তো। দেখুন, একসময় ওদের আইয়ুব খান, তারপর ওই ভুট্টো, এরা বলেছিল যে বাংলাদেশের মহিলাদের এমনভাবে তোমরা রেপ করো যাতে নাকি ওদের যে সন্তানরা হবে তারা যেন আমাদের কথাগুলো বলে, মানে আমাদের ছেলে মেয়েদের ওখানে। এবং ওরা, আপনারা জানেন সেই সময় কয়েক লক্ষ এই ধরনের ঘটনা ঘটেছিল, আমার বলতে খারাপ লাগছে। কিন্তু সেই সব সন্তানরা যারা আজকে বড় হয়ে যারা জেহাদি হয়েছে, জেহাদি হওয়া খুব মানে, বাবা জেহাদি হলে ছেলে তো জেহাদি হবেই, বাবা যদি ধর্ষক হয় ছেলেও ধর্ষক হবে। তো যারা বড় হয়ে জেহাদি হয়েছে তো তারা তো এই কাজ করবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। মানে এর মধ্যে আমি জানি না সবাই কেন এর মধ্যে মানে ইয়ে দেখছে। এটা যেটা করেছে ওর বাবা তো অ্যাকচুয়ালি পাকিস্তানি, ওর বাবা পাকিস্তানি, মা বাংলাদেশি। তো ঠিক আছে, পাকিস্তানি বাবার ছেলে পাকিস্তানিদের মতো কাজ করেছে, তো সেই সময় তার বাবা হেরে গেছিল, তার শোধ নিচ্ছে তারা, এই আর কি, এর বেশি কিছু না। আচ্ছা, বাংলাদেশে এই যে পরিস্থিতিটা আজকে হয়েছে তার মধ্যে কিন্তু প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটা যে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি, এবং তারপর থেকে উত্তরোত্তর এই সমস্যা বৃদ্ধি পেয়েছে। যদিও তার আগে যথেষ্ট হিন্দুদের ওপর অত্যাচার হতো, কিন্তু বর্তমানে একটা খবর শোনা যাচ্ছে যে খাদান যে সিনেমা, সেখানে নাকি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যে মানুষটিকে বাংলাদেশে এখন বহুদিন আটকে রাখা হয়েছে বিনা কারণে, তাকেই নাকি ভিলেন হিসেবে প্রজেক্ট করা হয়েছে। না, ঠিক তাকে না। ঘটনা হচ্ছে যে এখানে যাকে ভিলেন করা হয়েছে তার নাম সাম দাস, নাম্বার 1। নাম্বার 2, সেই লোকটা বাংলাদেশ থেকে এসছে। নাম্বার 3, সেই লোকটা তিলক কাটে ইসকনের পুরোহিতদের মতো, ইসকনের সাধুদের মতো। তো ঘটনা হচ্ছে যে ইসকনকে বদনাম করার জন্য আমার মনে হয়েছে, আমি অ্যাকচুয়ালি দেবের কিন্তু সব সিনেমা দেখি, এবং আপনারা জানেন একটা বড় টিভি চ্যানেলে আমি বলেছিলাম যে দেব বা জিৎ যে ধরনের সিনেমা করে সেই ধরনের সিনেমা কিন্তু হওয়া উচিত। আতেল মার্কা সিনেমা টেলিগঞ্জের বন্ধ করা উচিত, কমার্শিয়াল সিনেমা করা উচিত। এবং আমি প্রথম দিন দেখতে গেছিলাম, দেখতে গিয়ে আমার যেটা অবাক লাগলো যে এইরকম রুথলেস ভিলেন, প্রথমত বাংলা সিনেমার ইতিহাসে এত রুথলেস ভিলেন এর আগে কোনোদিন দেখা যায়নি। ভয়ঙ্কর রুথলেস ভিলেন, মানে আমি একে তুলনা করা যায় উত্তম কুমারের বাঘবন্দি খেলার সঙ্গে, তার থেকেও রুথলেস ভিলেন। সেই ভিলেনকে করা হচ্ছে একদম ইসকন সাধুর মতো, তাকে সাজানো হচ্ছে, তার নামের শেষে দাস। এবং আরেকটা যেটা মানে ভয়ঙ্কর ভুলতে গিয়েছে, যে সে দেখাচ্ছে যে সে নাকি তার কাছে দেব অচ্যুত ছিল, মানে নায়ক অচ্যুত ছিল। এই ঘটনা হচ্ছে যে ইসকন বা বৈষ্ণবদের মধ্যে জাতপাত প্রথাই নেই, তাদের মধ্যে মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল জাতপাত প্রথা তুলে দিতে।
এবং উনি আসার পর থেকে বৈষ্ণবরা যবে থেকে আসে, বৈষ্ণবদের মধ্যে সবাই দাস কেন লেখে, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, যে হোক, এমনকি আমেরিকান হোক, অস্ট্রেলীয় হোক, নামের শেষে থাকবে দাস। কেন? কারণ তারা ওই জাতপাতের আইডেন্টিটিটাকে তারা ভুলিয়ে দিতে চাইছে। সেই সময় বসে আপনি দেখুন মানে কিরকম একটা অদ্ভুত জিনিস। এইরকম একটা লোককে আপনি কোনোদিন, আপনি গত 70 বছরে আমাদের এই জায়গাটা তো মানে পুরো মাফিয়াদের ডেন হয়ে গেছে, এই রানীগঞ্জ বা এটসেট্রা। আপনি সেখানে একজন ভিলেনকে দেখাতে পারবেন যে বৈষ্ণব, যে ঢোল বাজাচ্ছে, কীর্তন গাইছে, মাথায় তিলক দিয়ে, সে অত বড় একটা, এটা মানে আমার মনে হয় হিন্দু ধর্মকে ছোট করার জন্য, এবং এর প্রতিবাদ করা উচিত। গত 70 বছর থেকে আপনি বউ ঠাকুরনের হাট, তার পরবর্তীকালে দেবী, কাপুরুষ মহাপুরুষ বা জয়বাবা ফেলুনার থেকে বহু সিনেমায় আমরা দেখেছি হিন্দু মন্দির, হিন্দু পুরোহিত, হিন্দু ইয়েকে মানে সন্ন্যাসীকে ভিলেন বানানো হয়েছে। এই ট্রেন্ডটা বন্ধ করা উচিত। অন্য ধর্মে কি এই ধরনের লোক পাওয়া যায় না? একজন পোপকে তো বহিষ্কার করলো, তাকে নিয়ে একটা সিনেমা করে দেখান তো। এই হলো খুব দুর্ভাগ্যজনক, মানে এটা খুব দুর্ভাগ্যজনক, এটা দেখে আমার মনে হয়েছে। হ্যাঁ, সিনেমাতে মোটামুটি আমরা সেটাই দেখি যেটা একটা গল্পের মধ্যে থাকে, কিন্তু বাস্তব তো পুরোপুরি আলাদা, সেটা তো আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে আমাদের বাংলা। কারণ ক্যানিং থেকে একজন কাশ্মীরি জঙ্গি সে ধৃত হয়েছে। কতখানি মানে ভয়ঙ্কর ব্যাপার যে জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে আমাদের রাজ্য। এবং আমাদের রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে এই যে অবৈধ অনুপ্রবেশ, এর সম্পূর্ণ দায় নিতে হবে কেন্দ্রকে, কিন্তু অবৈধ অনুপ্রবেশের জন্য তো সবথেকে বেশি উস্কানি দিচ্ছেন আমাদের রাজ্য সরকারই। প্রথম কথা বলি যে এখানে 72টা পোস্টে গত 10 বছর ধরে জমি চাওয়া হচ্ছে যে এখানে কাঁটাতারের বেড়া দিতে হবে। সেখানে রাজ্য সরকার জমি দেয়নি, যাতে ওখান থেকে জঙ্গিরা খুব সহজে সাঁতার কেটে হোক বা পায়ে হেঁটে হোক যাতে এখানে চলে আসতে পারে। যদি কোথাও একটা বেড়া না থাকে তাহলে বিএসএফ এর লোকেরা কি করে ধরবে একটা লোককে? সে এদেশের লোক না ওদেশের লোক, তাকে কি করে ধরবে যদি কোনো বেড়া না থাকে? নাম্বার 1 কাঁটাতারের বেড়া। নাম্বার 2 হচ্ছে যে এরা যে এখানে যে জঙ্গি কার্যকলাপ করছে তার জন্য সম্পূর্ণভাবে আজকে রাজ্য সরকার দায়ী। সিএ আন্দোলনের সময় বা এর আগে আরেকটা যেন কোনো একটা ঘটনা ঘটেছিল, একবার মুর্শিদাবাদে এবং একবার এই NH6-এ, তারা বাস, ট্রাম, ট্রেন সব পুড়িয়েছে এবং তাদের কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। একজন পুলিশকে লাথি মেরেছে উড়ে গিয়ে ওদের একজন লুঙ্গিওয়ালা, সে লুঙ্গিওয়ালার বাড়িতে গিয়ে রেশন দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে তো মানে তারা তো সেভাবে আসবেই। আর থার্ড, কালচারাল মার্কসিজমের লাস্ট পোর্শন, আমি যেটা গতবার মানে বলতে ভুলে গেছিলাম, কিছুদিন আগে আরেকটা সিনেমা বেরিয়েছিল, আপনি দেখবেন একটা সিরিয়াল টাইপের, প্রলয় 2। প্রলয় 2-তে দেখাচ্ছে যে সুন্দরবনে মেয়ে পাচার করে তারা নাকি হিন্দু সাধু। সেখানেও হিন্দু সাধু একজনকে দেখিয়েছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সন্দেশখালিতে আজকে কারা মেয়ে পাচার করছে, তারা প্রত্যেকে মুসলিম। সন্দেশখালিতে যারা মেয়ে পাচার করছে এরা সব হলো এই শাহজাহান, এদিকে জাহাঙ্গীর, ওদিকে বাবর, হুমায়ুন, এরা সব করছে এই কাজ। সেখানে প্রলয় 2-তে দেখাচ্ছে একজন হিন্দু সাধু, সেও তিলক কেটে সে ওখানে মেয়ে পাচার করছে। গতকাল আপনি এখানে খাদানে দেখাচ্ছেন এরকম ভয়ঙ্কর একজন ভিলেন, সেখানেও তাই। আমার মনে হচ্ছে এটা একটা মানে কলকাতার মানুষকে একটা ভুল বোঝানোর জন্য বা মিসলিড করার জন্য এই ধরনের সিনেমাকে মানে প্রমোট করা হচ্ছে, আমার মনে হচ্ছে তাই। হয়তো এটা ডেলিবারেটলি করা হচ্ছে, কিন্তু তারপরেও যেটা রিয়েলিটিতে দেখা যাচ্ছে, নাম যা জানা যাচ্ছে যে কাশ্মীরি যে জঙ্গি ধৃত হয়েছে তার নাম জাভেদ মুন্সি, সেটা তো সম্পূর্ণ মুসলিম নাম। এবং স্বাভাবিক। হ্যাঁ, এবং দ্বিতীয়ত রাজ্যে বসে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সমস্ত পেয়ে যাচ্ছে এই অনুপ্রবেশকারী জঙ্গিরা, এবং তাদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে বাংলা। সেখানে দাঁড়িয়ে বাংলার নিরাপত্তা বা সুরক্ষা কোথায়? কারণ কেরল থেকে ধৃত জঙ্গির নামও রয়েছে বাংলার ভোটার তালিকায়। এটা তো একটা সাংঘাতিক ব্যাপার, যেটা সিনেমাতে দেখাচ্ছে তার সঙ্গে যে রিয়েলিটির কোনো তুলনাই হয় না, সেটা তো মানুষ পদে পদে টের পাচ্ছে। তৃণমূলের এক নেত্রী কিছুদিন আগে, আপনি জানেন ভোটের আগে বারাসাতে বলেছে তোমরা যে বাংলাদেশি যারা এখানে আছো তারা, ওই একজন দাদা আছে কি তৈমুরলং না নাদির শাহ কে আছে, তার সঙ্গে দেখা করো, দেখা করলে তুমি ওখানে পেয়ে যাবে, তুমি এখানে আধার কার্ড পেয়ে যাবে, এখানকার যারা কাউন্সিলর তারা লিখে দেবে, তুমি এখানে রেশন কার্ড, আধার কার্ড সব পেয়ে যাবে। এবার ধরুন এখানকার বিডিও, এখানকার একজন কাউন্সিলর, তারা যদি আপনার লিখে দেয় জিনিসটা, তাহলে গভর্নমেন্টকে তো অ্যাকসেপ্ট করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টকে দোষ দিয়ে তো লাভ নেই। এখানকার বিডিও যদি লিখে দেয়, এখানকার যদি ডিএম লিখে দেয় যে এখানকার বাসিন্দা, সেন্ট্রাল গভর্নমেন্ট আটকাবে কি করে? এটা সম্পূর্ণ রাজ্য সরকার দায়ী 100%, মানে এখানে 99.99 কোনো ব্যাপারই নেই, 100% রাজ্য সরকার দায়ী। ভারতে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গি এবং শিলিগুড়ির চিকেন স্নেকি ছিল তাদের আল কায়েদার যে শাখা সংগঠন, তার টার্গেট ছিল, এবং বাংলা, অসম, কেরল থেকে 8 জঙ্গি গ্রেফতার হওয়াতে এই সন্দেহ হচ্ছে পুলিশের।
জঙ্গি সংগঠন আল কায়েদার শাখা সংগঠন বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম, যেটা ভারতে এসে 8জন জঙ্গি তাদের মানে ধৃত হয়েছে, সে কতটা তারা ভয়ঙ্কর হতে পারে ভারতের জন্য? না, ভয়ঙ্কর হতে পারে। আমি বলছি আজকে যেহেতু এখানে শেল্টার দেওয়া হচ্ছে, সেহেতু এরা আজকে কোনো কথা বলছে না। কালকে শেল্টার যেদিন শেষ হবে দেওয়া, আপনি সেদিন দেখবেন যেভাবে বোম্বেতে যেভাবে ব্লাস্ট হচ্ছে, এরা এখানে ব্লাস্ট করা শুরু করবে। বোম্বেতে তো আপনি কন্ট্রোল করতে পেরেছেন, এখানে কন্ট্রোল করতে পারবেন না। প্রতিটি গলিতে এদের লোক বসে আছে। আজকে প্রতিটি গলিতে আজকে দেখবেন নতুন নতুন সব মাদ্রাসা গজিয়ে উঠছে, প্রতিটি গলিতে একটা করে আপনার মসজিদ গজিয়ে উঠছে, এবং তার হিউজ ইনভেস্টমেন্ট, তার দেখলে বুঝতে পারবেন তার চেহারা। তো এখন ঘটনা হচ্ছে খুব ভয়ঙ্কর দিন আসছে, এবং কলকাতার লোকেরা ততদিন বুঝবে না যতদিন আপনি কলকাতা 2-24 পরগনা, হাওড়া, হুগলির লোকেরা যারা সবচেয়ে বেশি এখানে সেকুলার, তারা ততদিন বুঝবে না যতদিন তার পাশের বাড়িতে বোমটা না ফাটবে। এখানে চিকেন স্নেক টার্গেট ছিল আনসারুল্লাহ বাংলা টিমের। এখানে চিকেন স্নেক সেই দেখুন এদের মধ্যে কিরকম নেক্সাস। চিকেন স্নেকের ঠিক পাশে নকশালবাড়ি, ওই সেই সময় থেকে এরা টার্গেট করেছিল চিকেন স্নেককে। রাস্তা দেখিয়েছে চারু মজুমদার, এরা এইখানে। তবে একটা জিনিস, যে চিকেন স্নেক এখন আর নেক থাকবে না, ওটাকে আমরা কিছুটা রংপুর দখল করে ওই নেকটাকে আমরা বড় করে দেবো, ওদের চিন্তা নেই। কিছুদিন পর 15ই জানুয়ারি আসুক, রংপুরটাকে দখল করলে চিকেন স্নেক আর নেক থাকবে না, ওটা তখন হাত পা ইত্যাদি হয়ে যাবে, তখন ওরা বুঝতে পারবে না। কিন্তু কতটা সাহস যে চিকেন স্নেক দখল করবার হুঙ্কার দিচ্ছে, 7 সিস্টার্স দখল করবার হুঙ্কার দিচ্ছে, ইভেন কাশ্মীরকে পর্যন্ত বলছে যে স্বাধীনতার আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ো। একটা স্বাধীন দেশে এইভাবে কথা বলা যায় কি? ও জানে যে এটা পারবে না, কিন্তু ওটা ওই ভোটারদের একটু চমকানো, যে দেখাচ্ছে যে আমি কত বীর, দেখো তোমরা। ওই ভোটের আগে যেমন উদয়ন গুহ মেরুদণ্ডহীন, ও যেরকম চেঁচায় এরকম চেঁচাচ্ছে। এদের পিছনে পুলিশ আছে বলে, আজকে গত 50 বছরের চেঁচা দেখেছেন? আজকে পুলিশ হাতে পেয়েছে, মিলিটারি হাতে পেয়েছে, তবেই চেঁচাচ্ছে। এদের কোনো দমই নেই। এরা ওই উদয়ন গুহের মতো, উদয়ন গুহ ততদিন চেঁচাবে যতদিন উদয়ন গুহের পিছনে পুলিশ থাকবে। এরা সেরকমই আর কি, বা হুমায়ুন কবির এদের মতো অবস্থা আর কি। বাংলাদেশে পরিস্থিতি যত বেশি খারাপ হচ্ছে, মৌলবাদী কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, তত কিন্তু এপার বাংলা যেটা আছে পশ্চিমবঙ্গ, তারা কিন্তু একটা আশঙ্কার মধ্যে পড়ছে, ভুগছে। তার কারণ দেখা যাচ্ছে বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালিয়ে যাচ্ছে, বাংলাদেশে একাধিক সন্দেহভাজন জঙ্গি তারা প্রশাসন তাকে মুক্তি দিয়ে দিচ্ছে, যাদেরকে শেখ হাসিনা বন্দি করেছিলেন। দেখা যাচ্ছে যে ভুয়ো পাসপোর্ট নিয়ে সেখানকার জঙ্গিরা এখানে ঢুকছে, এবং আমাদের কাছে ইতিমধ্যেই বাংলাদেশেরই একজন সাংবাদিক আমাদেরকে খবর দিয়েছেন যে প্রায় 90,000 রোহিঙ্গা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। এবং বাংলাদেশিদের হাতে যে সমস্ত বাংলাদেশিদের হাতে যাওয়া বাংলাদেশি জঙ্গিরা যারা ধরা পড়ছে, এই সমস্ত ঘটনা যা আমাদের চারপাশে যেভাবে মুসলিমদের দাপট বাড়ছে, তাতে কিন্তু একটা বড় উদ্বেগের কারণ তৈরি হচ্ছে আমাদের জন্য। আমি বলছি এই ইস্টার্ন বাইপাসের পাশে ভিআইপি রোডের পাশে দেখবেন লম্বা ক্যানালের পাশে প্রচুর লোক এসে বসে আছে, সব রোহিঙ্গা। বারুইপুরে রোহিঙ্গা কলোনি তৈরি হয়েছে। এইখানে আপনি গুলশন কলোনি, গুলশন তো পশ্চিমবঙ্গে ছিল না, গুলশনও ঢাকার একটা কলোনির নাম গুলশন কলোনি, এখানে দেখবেন গুলশন কলোনি তৈরি হয়েছে। পিয়ারলেস হসপিটালের পাশে বঙ্গবন্ধু আবাসন তৈরি হয়েছে। কি করে এলো এসব? এই সব বাংলাদেশিদের এবং আল কায়দা জঙ্গিদের ঘাঁটি। এখানে আমি বলছি যদি ভয়ঙ্কর, এবং রাজ্যে ইমিডিয়েটলি 355 ধারা জারি করা উচিত। আমি বলছি কেন্দ্র সরকার যদি পশ্চিমবঙ্গে 355 ধারা জারি না করেন ইমিডিয়েটলি, তাহলে কিন্তু আগামী দিনে আমি আপনাকে বলছি, আপনি যেটা বলছেন একদম ঠিক, সব হাতের বাইরে চলে যাবে, এদের আপনি কন্ট্রোল করতে পারবেন না। বাংলাদেশে এই উত্তপ্ত পরিস্থিতি এবং এই ধরনের পরিস্থিতি বা কট্টরপন্থীদের নিয়ে কিন্তু বারবার সরব হয়েছেন তসলিমা নাসরিন, এবং সেই কারণেই তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে একটা সময়। এবং তিনি এবারেও বলছেন যে বাংলাদেশে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে সেখানে জঙ্গি মহড়া হচ্ছে, এবং এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন যে তসলিমা নাসরিনের কথার কোনো গুরুত্ব নেই, তাকে কেন বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, তিনি তো কলকাতা থেকেও তাকে চলে যেতে হয়েছে, উনি হচ্ছেন শিক্ষিত শয়তান। তার বই আমি পড়ে দেখেছি, অনেক বাজে কথা লেখা আছে। কোনো মুসলিম মহিলা কি এভাবে কথা বলেন? মুসলিম সমাজের অবজ্ঞা করা এভাবে ঠিক হয়নি, একদমই ভালো কাজ করেন না। কি বলবেন? দেখুন, প্রথম কথা বলি যে হুমায়ুনের কথার কোনো উত্তর দেবো না। হুমায়ুন একটা জামাত জঙ্গি, হ্যাঁ, ওকে এখানে পুষে রেখেছে মুসলিম ভোট পাওয়ার জন্য। কিন্তু আপনারা যারা এই কলকাতার যে সোকল বুদ্ধিজীবী ইত্যাদি যারা নাকি বলে যে বাংলাদেশ সবে চেঞ্জ হয়ে গেল, কয়েকদিন আগে বাংলাদেশ ভালো ছিল, তসলিমা নাসরিন সবচেয়ে বড় প্রমাণ যে বাংলাদেশই ছিল প্রথম থেকেই এটা জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ। 1987 সালে একটি ক্রিকেট খেলা ঢাকাতে, সেখানে ভারত এবং পাকিস্তানের খেলা হচ্ছে, পুরো ঢাকা স্টেডিয়াম সাপোর্ট করেছে পাকিস্তানকে। আমি বলছি না, ইউটিউবে যান, ইমরান খান বলেছে এই কথা, আমি বলছি না, ইমরান খান বলেছে, ইউটিউবে আপনি পেয়ে যাবেন সেটা। নাম্বার 2 হচ্ছে যে তসলিমা নাসরিন, তাকে 30 বছর আগে ওইখান থেকে তাড়িয়ে দিয়েছে, 30 বছর আগে তাড়িয়ে দিয়েছে তসলিমা নাসরিনকে। থার্ড, আপনি আরেকটা জিনিস ভাবুন, পশ্চিমবঙ্গের অবস্থা কতটা খারাপ।
তসলিমা নাসরিন ভারতবর্ষে হায়দ্রাবাদে থাকতে পারে, দিল্লিতে থাকতে পারেন, বোম্বেতে থাকতে পারেন, ব্যাঙ্গালোরে থাকতে পারেন, চেন্নাইতে থাকতে পারেন। তসলিমা নাসরিন কেন কলকাতায় থাকতে পারেন না? এই যে তসলিমা নাসরিন কলকাতায় থাকতে পারে না, এটা প্রমাণ করে কলকাতা কিন্তু অলরেডি হিন্দু বাঙালিদের হাতের বাইরে চলে গেছে। যারা এখানে বৃদ্ধাশ্রমে বসে আছে, ছেলে মেয়েকে আমেরিকায় পাঠিয়ে বসে আছে, তাদের আমি বলছি, আপনাদের বাড়ি দখল হলো বলে আপনাদের পরের প্রজন্ম এই বাড়িতে এসে আর থাকতে পারবে না। যে কোনো সময় ঠিক যেভাবে আপনাদের ঢাকার বাড়ি দখল হয়েছিল, যেভাবে ময়মনসিংহের বাড়ি দখল হয়েছিল, বরিশালের বাড়ি দখল হয়েছিল, যেভাবে চিটাগাংয়ের বাড়ি দখল হয়েছিল, ঠিক সেভাবে আগামীকাল কলকাতার বাড়ি আপনার দখল হবে। যেদিন দখল হবে সেদিন আপনার পরের প্রজন্ম, কাশ্মীরের পণ্ডিতরা যেরকম দিল্লিতে গিয়ে তাঁবুতে ছিল এবং গত 34 বছরে তারা কাশ্মীরে ফিরতে পারেননি, আপনাদের পরের প্রজন্ম, যদি আপনারা এখনো সেকুলার থেকে থাকেন, যদি এখনো এই মানে পচা সেকুলারিজমে বিশ্বাস করেন, আগামী দিনে আপনাদের পরের প্রজন্মেরও ঠিক সেই দশা হবে। এবং এই যে তসলিমা নাসরিন শুধু বাংলাদেশ না, তিনি পশ্চিমবঙ্গেও থাকতে পারছেন না, তার প্রমাণ এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ কিন্তু আজ থেকে 20 বছর আগে পশ্চিমবঙ্গ কিন্তু জিহাদিদের হাতে চলে গেছে। এখানকার রাজনীতি জিহাদিরা কন্ট্রোল করছে। 2004-এ মমতা ব্যানার্জি মাত্র একটা সিট কেন জিতেছিলেন, বাকি সবাই কেন হেরে গেছে? 2006-তে 235-30 কেন হয়েছিল? কারণ তখন পুরো মুসলিম ভোটটা ছিল বামফ্রন্টের সঙ্গে। আজকে মমতা ব্যানার্জি জিতছেন কারণ মমতা ব্যানার্জির সঙ্গে এই মুসলিম ভোট আছে, আর হিন্দু ভোট সেটা ডিভাইডেড। এবং এই যে তসলিমা নাসরিন আজকে এখানে থাকতে পারছেন না, এটা প্রমাণ করে দেখুন রুশদি, সে লন্ডনে থাকতে পারে, সে আমেরিকায় থাকতে পারে, কিন্তু রুশদি কিন্তু ইরানে থাকতে পারেন না, বাংলাদেশে থাকতে পারেন না। ঠিক সেরকম তসলিমা এখানে থাকতে পারেন না, এটা প্রমাণ করে পশ্চিমবঙ্গ অলরেডি হাতের বাইরে চলে গেছে। তিনি কিন্তু বলছেন যে এই ভরতপুরের বিধায়ক যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এটা খুব মানে ভুল কথা। যেমন চালের মধ্যে কাঁকড় থাকে, তেমনি হয়তো 1 কোটিতে সেরকমই কেউ মানে খারাপ উদ্দেশ্যে নিয়ে ঢুকে পড়তে পারে, হয়তো 1 কোটিতে একজন এরকম তৈরি হচ্ছে। তো তার জন্য দেশে আইন কানুন রয়েছে। এটা কতদূর সত্য বলে মনে হয়? দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য যখন এই কথাটা বলেছিলেন যে এখানে জঙ্গিদের, আমি বললাম ঠিক 20 বছর আগে বুদ্ধদেব ভট্টাচার্য এই কথাটা বলেছিলেন। অনিল বিশ্বাস তাকে দাবরান দিয়ে থামিয়ে দেয় এবং বুদ্ধদেব ভট্টাচার্য তারপর কোনো নিজের চেয়ার বাঁচানোর জন্য কোনো অ্যাকশন নেননি। এরপর 2009-তে পশ্চিমবঙ্গে হেরে যাওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে, যেই পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা তাদের 32 বছর ততদিনে ক্ষমতায় রেখেছে, তাদের পিঠে সবচেয়ে বড় ছুরিটা মারলেন এই মুসলিম তোষণ করে। কি করে? 2010-এ উনি একটি ওবিসি আইন আনলেন, যেটা ভারতবর্ষে কোথাও নেই। সেখানে দুটো ভাগে ভাগ করলেন ওবিসি কোটাকে, একটা ওবিসি এ এবং একটা ওবিসি বি করে। ওবিসি কোটার যে চাকরি আছে তার 99% আজকের দিনে দিয়ে দেওয়া হয়েছে মুসলিমদের। সেটা মমতা ব্যানার্জি বলেছেন আর কয়েকদিন আগে। মমতা ব্যানার্জি কয়েকদিন আগে বলেছেন যে ওবিসি কোটায় যে চাকরি আছে সেই সব চাকরি মুসলিমদের দিয়ে দেওয়া হয়েছে। এর কিন্তু শুরু করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার মানে কি 2004-এ উনি জানতেন যে এখানে জঙ্গিদের ঘাঁটি হচ্ছে। আজকে 2010-এ এসে উনি সেই জঙ্গিদের জন্য, তারা যাতে এখানে রাজ্য সরকারের চাকরি পায়, তাদের জন্য আলাদা কোটা বানিয়ে দিলেন, যাতে তাদের যাতে হিন্দুদের সঙ্গে কম্পিট না করতে হয় চাকরিতে। বুদ্ধদেব ভট্টাচার্য 2010-এ বলেছিলেন যে আমি এমন ব্যবস্থা করে দিলাম যে রাইটার্সে 10% লোক যারা ঢুকবে তারা মুসলিম। তার মানে উনি আমন্ত্রণ করে আজকে নিয়ে এসছেন এদের, আমন্ত্রণ করে নিয়ে এসছেন। আজকে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে বর্তমানের রাজ্য সরকার, তারা গত বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছে যে আমরা ওবিসি কোটার সব চাকরি আমরা দিয়ে দিয়েছি মুসলিমদের। তার মানে কারা ডিপ্রাইভড হলো? আমাদের মাহিষ্যরা ডিপ্রাইভড হলো, আমাদের বণিকরা ডিপ্রাইভড হলো, আমাদের তিলিরা ডিপ্রাইভড হলো, আমাদের সদগোবরা ডিপ্রাইভড হলো, আমাদের কৈবর্তরা ডিপ্রাইভড হলো, যাদের নাকি এই ওবিসি কোটাটা পাওয়া দরকার। খুব অন্যায় হয়েছে, মানে আমি যা বলছি, মানে খুব অন্যায় হচ্ছে। গত 20 বছর ধরে মানে হিন্দুদের প্রতি যে হিন্দু বাঙালিরা ভোট দিচ্ছে তৃণমূল বা সিপিএমকে ভোট দিয়েছে, তাদের প্রতি একটা বড় রকম অন্যায় এরা করে চলে গেল। 1000-2000 টাকা ভর্তুকি দিয়ে মানে পিঠে ছুরিটা মেরে দিয়ে বেরিয়ে চলে গেল। যেখানে যে দেশে হিন্দুরা সংখ্যাগুরু এবং মুসলিমরা সংখ্যালঘু, সেখানেই যদি হিন্দুদের ওপর এইরকম অত্যাচার বা অবিচার হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের মতো সংখ্যাগুরু মুসলিমের দেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হবেই, এটা তো ঘোষিত সত্য। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে যে কিভাবে হিন্দুদের ওপর নির্যাতন হয়েছে, কত থেকে কত পার্সেন্টে হিন্দুরা নেমে এসছে, সেই সমস্ত পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। এই নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলেও যথেষ্ট কথা কাটাকাটি হচ্ছে বা কথা চলছে। সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে কট্টরপন্থী মুসলিম যারা আছেন তারা বাংলাদেশে
পায়ের তলায় মাটি পাবেন না, অথচ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে সেখানে একটা ধর্মীয় অনুষ্ঠানে হাতে অটোমেটিক রাইফেল নিয়ে একজন যুবক দাপাদাপি করছেন, বা যেভাবে ভারত বিরোধী হিন্দু বিরোধী কথাবার্তা চলছে, তাহলে সেখানে দাঁড়িয়ে ইউনূস বলছেন যে তারা নাকি মাটিই পাবেন না পায়ের তলায়, এবং তার সঙ্গে তিনি অ্যাড করছেন এই কথাটা যে বাংলাদেশে নির্বাচনটা হয়ে যাক, তারপরে আমি আমার কাজে আবার ফিরে যাব। কি বলবেন? অ্যাকচুয়ালি ইউনিস এই কথাগুলো বলছে কারণ ওকে আগামী দিনে ও জানে ওকে দেশ থেকে পালাতে হবে। ও দেশ থেকে পালালে ওকে যাতে নাকি অন্যান্য দেশ যাতে নাকি ওকে অপরাধী হিসাবে না ধরে, সেই জন্য ও এই ধরনের স্টেটমেন্টগুলো ও নিজে করাচ্ছে এই কাজগুলো। কিন্তু ও ধরুন কালকে যদি ফ্রান্সে যদি অ্যাসাইলেম নেয় বা আমেরিকায়, তখন তো ওরা জিজ্ঞেস করবে যে তুমি ওখানে কেন এতগুলো মানুষকে খুন করে দিয়ে এসছো। তো সেই জন্য ও ইউনিস আজকে এই ধরনের কথাবার্তা বলছে। ইউনিসের কথা সম্পূর্ণ মিথ্যাচার আপনি জানেন, এবং ইউনিসের জন্যই এই যত গন্ডগোল হচ্ছে, এই পুরো গন্ডগোলটার কারণ একমাত্র ইউনিস, মানে আর কেউ না। ও এই মিথ্যা কথাগুলো এই কারণে বলছে, কারণ ও পালাবে দেশ থেকে। আর দেখুন আরেকটা কথা বলছি, যে যেখানে নাকি হিন্দুরা সংখ্যাগুরু বা খ্রিস্টানরা সংখ্যাগুরু, আপনি দেখবেন সেই দেশে লোকে ইয়ে নিতে যায়, সেই দেশে মানুষ থাকার জন্য যায়। আপনি সিটিজেনশিপ নেওয়ার জন্য কোথায় অ্যাপ্লাই করেন? কানাডায় করেন, আমেরিকায় করেন, অন্যান্য দেশ করে। কিন্তু যদি কোনো দেশে মুসলিম সংখ্যাগুরু হয়, সেখানে আপনি কোনোদিন শুনেছেন কেউ বাংলাদেশে বা পাকিস্তানে বা ধরুন আপনার ইভেন সৌদি আরবে কেউ অ্যাপ্লাই করেছে নাগরিকত্বের জন্য? করেনি। অ্যান্ড অলসো কমিউনিস্ট কান্ট্রিতে আপনি দেখবেন পশ্চিমবঙ্গের যত বড় বড় কমরেড বড় বড় কথা বলে, 4 বছর পরে আমেরিকায় চলে যায়। কেউ কিন্তু চীন বা রাশিয়ায় যায় না থাকার জন্য, কেউ কিন্তু ভেনেজুয়েলায় যায় না, কেউ কিউবায় যায় না, কেউ নর্থ কোরিয়ায় যায় না, কারণ তারা জানে যে এই চীন, কিউবা, ভেনেজুয়েলার লোকেরা ততটাই অসভ্য যতটা অসভ্য সে। সেই জন্য সে একটা সভ্য দেশে যায়, সে আমেরিকায় যায়, সে রাশিয়ায় যায়, এবং ঠিক যেন বাংলাদেশিরা ভারতে আসছে, ভারতীয় বাংলাদেশি যায় না। ব্যাপারটা এইরকমই আর কি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন অপরাধে অভিযুক্ত অনেককে নাকি গ্রেফতার না করে গুম করে দেওয়া হয়েছিল, এমন একটা ক্ষমতায় আসার পর এরকমই অভিযোগ তুলছে ইউনূসের যে প্রশাসন, এবং সেখানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যারা এই বিষয়ে তদন্ত করে জানতে পেরেছে, তাদের রিপোর্ট অনুযায়ী এই যে গুম করা এর পেছনে নাকি সরাসরি ভারতের হাত ছিল, ভারতের সঙ্গে যুক্ত ছিল। তো ভয়ঙ্কর অভিযোগ করছে ভারতের বিরুদ্ধে। দেখুন শেখ হাসিনা যে কিছু মানবতা বিরোধী কাজ করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, কিন্তু ভারতের টাকা পড়েছে ওদের সাপোর্ট করার। ভারতের তো কোনো টাকাই পড়েনি ওদের সাপোর্ট করার। ওরা তো সেই সময় চীনের সাপোর্ট দিত, ওদের বাজারে সব চাইনিজ মালে ভর্তি থাকতো। তাহলে ভারতকে ধরছে কেন ওরা? ভারতের কি টাকা পড়েছে, ওদের দেশে কি হলো না করে? এটা এইটুকু পুচকে দেশ একটা মানে ফু দিলে উড়ে যায়, তাদের আবার 2 পয়সার জঙ্গি। এই তো এই এতদিন চুপচাপ ছিল, এই যে জামাতি জঙ্গি জেহাদি যারা আছে এতদিন চুপ ছিল, যে পিছনে মিলিটারি এসছে রংবাজি শুরু হয়ে গেছে। এদের কোনো দমই নেই এদের। তো ভারতবর্ষে কি টাকা পড়েছে এদের পিছনে? এরা একা জঙ্গিগিরি করতে পারবে না। এরা পিছনে পুলিশ মিলিটারি আছে, যেদিন পিছনে পুলিশ মিলিটারি থাকবে না দেখবেন এরা সব আবার ঘরে ঢুকে গেছে। চট্টগ্রাম দখলের ভয়েই কি তাড়াহুড়ো করে ইউনূস পাকিস্তানে চলে গেলেন? কারণ সেখানে গিয়ে শাহবাজ শরীফের সঙ্গে তিনি মিটিং করছেন সেটা দেখা যাচ্ছে, কিন্তু এই কি চট্টগ্রাম দখলের ভয়টাই কি তাকে তাড়া করে নিয়ে গেল পাকিস্তানে? দেখো সারা পৃথিবীতে সবার কাছে হেল্প চেয়েছিল, কেউ হেল্প করেনি। তো এক ভিখারি আরেক ভিখারির কাছে হেল্প চাইতে, পাকিস্তানও সবার কাছে ভিক্ষে চেয়ে বেড়াচ্ছে, আমাকে চাল দিন ডাল দিন। ওদেরও আলুর দাম 400 টাকা, এদেরও আলুর দাম 400 টাকা। তো এক ভিখারি আরেক ভিখারির কাছে এবার এ কি করছে, আবার ভারতের থেকে ভিক্ষা নিচ্ছে। পাকিস্তান কি করছে, ভারত থেকে আলু কিনছে, চাল কিনছে, কিনে ওদের ডবল দামে বিক্রি করছে, ওদের লোকেরা খাচ্ছে, মাঝখানে ইউনিট সুদ করে কিছুটা কমিশন নিচ্ছে। মানে ভারত 20 টাকা কিলো আলু পাকিস্তানকে বেচছে, পাকিস্তান সেটা 100 টাকায় বেচছে বাংলাদেশকে। বাংলাদেশের বাজারে 400 টাকা বিক্রি হচ্ছে, 300 টাকা কমিশন ইউনিসের ব্যাংকের। এই হলো সুদখোর ইউনিসের ব্যবসা আর কি। শুধু দাদা একটা শেষ প্রশ্ন করব, যে এর আগে আমরা আমাদের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলতে শুনেছিলাম যে এক সময় এমন দিনও আসবে যে বাংলার অর্ধেক মানুষ উর্দু বলবে ইনশাআল্লাহ, এবং তারপরে হঠাৎ করেই তাকে আরেকটা কথা বলতে শোনা গেল যে উর্দু শেখা উচিত, এরকম নিদান দিচ্ছেন তিনি। এখন প্রশ্নটা হচ্ছে বাংলায় থেকে উর্দু শেখাটা কেন বাধ্যতামূলক? বাংলায় তো আর কেউ উর্দুতে কথা বললে বুঝবে না, সেখানে দাঁড়িয়ে উর্দু শেখার নিদান তিনি দিচ্ছেন কেন? তিনি কি চাইছেন যে নিজেকে মানে মুসলিমদের মানে নিজের একেবারে কাছের লোক, ঘনিষ্ঠ লোক, বা তাদের একেবারে অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, এটাই কি তিনি চাইছেন? দেখুন মুসলিম ভোট নিয়ে কমিউনিস্টদের সঙ্গে এদের একটা দই টানাটানি চলছে। কমিউনিস্টরা দেখবেন গত 4 মাসে যে ওখানকার হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারকে কোনো রকম কন্ডেম করেনি, উল্টে গণশক্তিতে দেখবেন, গণশক্তিতে লিটল বিট প্রচ্ছন্ন সাপোর্ট আছে, ওখানকার জিহাদিদের প্রতি প্রচ্ছন্ন সাপোর্ট আছে। কারণ সিপিএম জানে সিপিএম পশ্চিমবঙ্গে কিছু না করেও 34 বছর যে পাওয়ারে টিকেছিল তার মূল কারণ সিপিএম এবং কংগ্রেস, তারা
মুসলিম ভোটটা পেত, কংগ্রেস পেত দুটো জেলাতে, বাকি সব কটা জেলাতে সিপিএম পেত, এইভাবে তারা ভাগ ভাগ করে নিয়েছিল। এইবার ঘটনা হচ্ছে যে এটা এখন চলে গেছে মমতা ব্যানার্জির দিকে। তো এখন মমতা ব্যানার্জির টিমের সঙ্গে এদের টিমের একটা রেষারেষি চলছে মুসলিমদের কে কতটা তোষণ করতে পারে। তো তখন এই ফিরহাদ হাকিমকে এগিয়ে দেওয়া হয়েছে, তারপর ওই পাগলটার নামটা কি যেন বললেন, হুমায়ুন, হুমায়ুন পাগল, এদের সব এগিয়ে দেওয়া হয়েছে যে তোমরা এগিয়ে উল্টোপাল্টা কথা বলো যাতে নাকি আমরা কিছু মুসলিম ভোট পাইটাই আর কি। আপনি দেখবেন যে কমিউনিস্ট যেসব লোকেরা, কমিউনিস্টরা 1% হয়ে গেছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, কমিউনিস্টরা আজকে পর্যন্ত মানে মিডিয়াতে তাদের কি দাপট, কমিউনিস্টরা দেখবেন কংগ্রেস কিন্তু গত 4টে ভোটে মানে 2021-এর পর থেকে এমন একটা ভোট নেই যেখানে কংগ্রেসের থেকে কমিউনিস্টরা বেশি সিট পেয়েছে, একটা ভোট পাবেন না 2011-এর পর থেকে। 14-তে কংগ্রেস সিপিএমের থেকে বেশি পেয়েছে, 16-তে পেয়েছে, 19-এ পেয়েছে, প্রত্যেকবারই কংগ্রেস বেশি ভোট পেয়েছে। কিন্তু আপনি দেখবেন সব টিভি চ্যানেলের যে কোনো বিতর্কে কংগ্রেসের লোক ডাকুন আর না থাকুক, তারা সিপিএমের লোককে ডাকে। কেন? কারণ সিপিএম এই মিডিয়াটাকে পুরো দখল করে বসে আছে, এবং ওই মিডিয়া দখল করে সিপিএম চাইছে যে এই মুসলিম ভোটটা কাটতে। তখন এই মমতা ব্যানার্জিও মানে এদের নামিয়ে দিয়েছেন যে না, ওরা মিডিয়া থেকে সিপিএম ভোট কাটার চেষ্টা করছে। দেখবেন টিভিতে ব্যানার্জি চ্যাটার্জি এইসব টাইটেল নিয়ে এসে ভয়ঙ্কর রকম হিন্দু বিরোধিতা এবং মুসলিম দূষণ করছে। এরা দেখছে আমি ব্যানার্জি চ্যাটার্জি কেন নামাবো, আমি হাকিমি নামিয়ে দিই, হুমায়ুনকে নামিয়ে দিই। দেখুন, মুসলিম ভোট নিয়ে সিপিএম এর সঙ্গে তৃণমূলের একটা কম্পিটিশন চলছে। সিপিএম দেখবেন ওরা যেহেতু মিডিয়ার সব লোক সিপিএম বা কমিউনিস্ট পার্টি বা নকশালদের সেহেতু সিপিএমরা 2011-র পর থেকে প্রত্যেক ভোটে কংগ্রেসের থেকে কম ভোট পেলেও, কংগ্রেসকে ডাকুয়ার না যে কোনো বিতর্কে, টিভি বিতর্কে আপনি সিপিএমের বা নকশালদের একজন কাউকে না কাউকে পাবেন। এবার তার সঙ্গে তাহলে এদের কম্পিটিশনে আসতে হবে এই আপনার মমতা ব্যানার্জিকে। এবার সিপিএম করছে কি, মুসলিম তোষণের জন্য ওরা ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি এইসব টাইটেলের লোককে নামাচ্ছে, দেখাচ্ছে যে দেখো আমরা ব্রাহ্মণ হয়েও আমরা কিরম মুসলিম তোষণ করতে পারি। এবার মমতা ব্যানার্জি দেখছেন আমার অত খেটে লাভ নেই, আমি এই হুমায়ুন কবিরকে নামাই, আমি এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নামাই, বা ড্রাকুলাকে নামাই, বা এই একে নামাই, ওর নাম কি ফিরহাদ হাকিমকে নামাই। তো এরা নামাচ্ছে এবং এদের মধ্যে এই একটা মানে বাজে কম্পিটিশন চলছে যে কে কীভাবে কত মানে কঠোরভাবে মুসলিম দূষণ করতে পারেন। তো তার উপর 2026-এ তাদের মানে ভোটের রেজাল্ট ঠিক হবে। তো এই আর কি, এর জন্য যে যার মতো উল্টোপাল্টা বকছে আর কি। আর উর্দু ভাষা এটা তো বহুদিন ধরে উনি বলছেন এটা মিনি পাকিস্তান, এবং উনি একটা বেসিক্যালি উনি ফিরহাদ হাকিম তো পশ্চিমবঙ্গের মানুষ না, উনি গয়া থেকে আসা একজন মুসলিম, এবং ওনার মাতৃভাষা শুনেছি উর্দুই নাকি। তো এবার ওনার মা নাকি ব্রাহ্মণ এবং সেই জন্য উনি বাংলা শিখতে পেরেছেন। তো কিন্তু উর্দুর প্রতিও টান আছে, যেমন এই বাংলাদেশের ওদের যেমন পাকিস্তানে টান আছে সেরকম আর কি। তো সেই জন্য পশ্চিমবঙ্গকে উর্দু স্থান বানানোর চেষ্টা তো বহুদিন ধরে উনি করছেন। আবার উনি বলে ফেলেছেন, এবং একটা কথাও মুখ ফসকে বলছেন না, প্রত্যেকটা খুব ক্যালকুলেটেড ওয়েতে বলছেন। কারণ মুসলিম ভোট নিয়ে ওনাদের সঙ্গে সিপিএমের একটা বড় মানে ট্যাসেল চলছে।